আমি যে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতাম সেই বাসায় আমার ছাত্রীর নাম ছিল লাবণী। সে ক্লাস 8-এ পড়ে। আমার ছাত্রীর মা ছিল খুবই সুন্দরী। আমার ছাত্রীর বাবা ছিল মেরিন ইঞ্জিনিয়ার, চাকরির কারণে তার বেশিরভাগ সময় কাটত জাহাজে। 6 মাস বা 9 মাস পরে কয়েকদিনের জন্য আসতেন, আবার চলে যেতেন। এতে আমার ছাত্রীর মা মানসিকভাবে সুখী ছিলেন না। আমি যখন আমার ছাত্রীকে প্রাইভেট পড়াতাম তখন লক্ষ্য করতাম প্রায় সময় আমার ছাত্রীর মা কেমন জানি আমার দিকে চেয়ে থাকতেন। তার তাকানোর মধ্যেই যেন একটা অন্যরকম রহস্য খুঁজে পেতাম। একদিন আমি ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে দেখি আমার ছাত্রী বাসায় নেই। সে তার নানার বাড়ি বেড়াতে গিয়েছে। আমি বাসায় যেতেই আমার ছাত্রীর মা আমাকে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে ফেলেন। এতে আমি খুব অবাক হয়ে যাই। তারপর একটু পরেই আমার ছাত্রীর মা আমার সাথে এক অদ্ভুত আচরণ করা শুরু করলেন। আমি বললাম, আন্টি, আপনি কি করছেন? আন্টি কোনো কথা না বলে হঠাৎ আমাকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিলেন। তারপরে আমার সাথে যা করলেন তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং, আশা করি গল্পটি শুনে তোমরা অনেক মজা পাবে। তবে গল্পটি শোনার পূর্বে বন্ধুদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি রবি। আজকে তোমাদের মধ্যে যে গল্পটা বলবো তখন আমার বয়স ছিল 18 বছর। সবে মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দেওয়ার পর কি করব বুঝতে পারছিলাম না। ভাবতে ভাবতে আমার এক বন্ধু, যার নাম পলাশ, সে আমার কাছে আসলো। সে আমার কাছে এসে আমাকে দেখে বুঝল যে আমি খুব চিন্তিত। তারপর আমাকে জিজ্ঞেস করল, কিরে রবি, কি হয়েছে তোর? কি নিয়ে এত চিন্তা করছিস? আমি বললাম, না রে বন্ধু, অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করছি না। ভাবছি ইন্টারমিডিয়েট পরীক্ষা তো দিয়ে দিলাম, এখন কি করব? তারপর আমার বন্ধু পলাশ বলল, শোন রবি, এই মুহূর্তে তোর যেহেতু কোনো কাজ নেই, তাহলে এক কাজ কর। আমার একটা খালাতো বোন আছে, তুই তাকে কিছুদিন সময় দে, একটু ভালো করে পড়া। আর আমার খালাও একজন হোম টিচার খুঁজছেন। বন্ধু পলাশের প্রস্তাবটা চিন্তা করে দেখলাম খারাপ না। যদি তাকে পড়াই তাহলে আমার 2টা উপকার হবে। এক হচ্ছে আমার সময় কাটবে, 2 হচ্ছে কিছু টাকাও পাবো, যা দিয়ে আমার হাতখরচ চলবে। তাই বন্ধুর প্রস্তাবে রাজি হয়ে গেলাম। প্রথম দিন পলাশ আমাকে নিয়ে গেল ওর খালার বাসায়, গুলশানে। সুন্দর 4তলা বাড়ি, ওরা বেশ বড়লোক দেখলেই বোঝা যায়। গেটের সামনে বেশ বড় একটা জামরুল গাছ। ঢাকা শহরে জামরুল গাছ সচরাচর দেখা যায় না। গেটে দারোয়ান ছিল, পলাশকে দেখে দরজা খুলে দিল। তারপর নিজেই এগিয়ে গিয়ে একতলার কলিং বেলে টিপ দিল। ছোট্ট একটা কাজের মেয়ে দরজা খুলে দিল। আমরা ভিতরে গিয়ে বসলাম। সুন্দর করে সাজানো ড্রয়িং রুম, যে গুছিয়েছে বোঝাই যায় তার রুচি সত্যিই সুন্দর। দেশ বিদেশের নানা রকম ভাস্কর্য, শোপিস, পেইন্টিং আর অনেকগুলো প্লেনের মডেল। আমরা বসার একটু পরেই লাবণী হাজির। পলাশকে দেখে লাবণী বলল, ভাইয়া কেমন আছো? এতদিন পরে আসলা? পলাশ ঘাড় নেড়ে বলল, ভালো আছি। তুই কেমন আছিস? এই দেখ, তোর নতুন স্যার নিয়ে এসেছি। অনেক রাগী। তোকে একদম সোজা করে দেবে। লাবণী বলল, ইনি বুঝি আমার নতুন টিচার? বলেই সে একটা হাসি মারল। আমি বেশ ভেবাচেকা খেয়ে গেলাম। একই বিপদ রে বাবা, এত হাসির কি হলো? একটু পরেই একজন মহিলা ঘরে ঢুকলেন। মহিলা ঘরে ঢুকতেই মনে হলো ঘরের আলো যেন বেড়ে গেছে। প্রচণ্ড সুন্দরী এক মহিলা, কথাবার্তা যেমন সুন্দর তেমনি স্মার্ট। একদম অন্যরকমভাবে কথা বলেন, কি মিষ্টি কণ্ঠস্বর। আমার পরিচয় করিয়ে দেওয়া হলো এবং মহিলা আমাকে অনেক প্রশ্ন করলেন, কোথায় পড়ি, কি করি, বাবা কি করেন ইত্যাদি। একদম ফুল প্রোফাইল আর কি। আমিও বেশ সুন্দর গুছিয়ে উত্তর দিলাম। উনি বেশিরভাগ সময় ইংলিশ মেশানো বাংলায় কথা বলছিলেন, বোঝা যায় হাইলি এডুকেটেড। তবে তখনও আমি একটা জিনিস জানতাম না, যেটা পরে জেনেছি। সবকিছু ঠিকঠাক হয়ে গেল। আমি সপ্তাহে 4 দিন পড়াবো, ফ্রাইডে অফ, আর বাকি 4 দিন পড়ানো। যেদিন খুশি আসতে পারি, তবে সন্ধ্যা 7টার পরে আসলে ভালো হয়। লাবণী খুব ফাঁকিবাজ, তবে অনেক ব্রিলিয়ান্ট। পড়ানো শুরু করার পরেই বুঝতে পারলাম লাবণীর শিক্ষক এত ঘন ঘন চেঞ্জ হয় কেন। মেয়েটা একের পর এক প্রশ্ন করতেই থাকে। তবে আমিও বেশ ধৈর্য ধরে প্রশ্নের উত্তর দিই, বকাঝকা করি না। ও গল্প করতে চাইলে গল্প করি। 1 ঘন্টা করে পড়ানোর কথা থাকলেও বেশিরভাগ সময় পড়া শেষ করতে করতে 8:30 বেজে যায়। রাত বেশি হয়ে গেলে লাবণীর আম্মু না খেয়ে যেতে দেন না। যেহেতু উনি পলাশের খালা, তাই আমারও আন্টি ডাকা উচিত। কিন্তু উনি এত ইয়াং যে উনাকে আন্টি ডাকতে এক প্রকার লজ্জাবোধ হচ্ছিল।
উনাকে দেখলে কেউ বলবে না যে উনার এত বড় একটা মেয়ে আছে। মেরে কেটে উনার বয়স 22 বা 23-এর বেশি পার করানো যাবে না। তবে যেহেতু উনার এত বড় একটা মেয়ে আছে, মনে হয় উনার বয়স 30 কি 32 হবে। আমি ওনাকে কোনো রকম সম্বোধন না করেই কথা বলার চেষ্টা করতাম। এতদিন ধরে লাবণীকে পড়াচ্ছি, অথচ এখনও ওর বাবাকে দেখলাম না। একদিন ফস করে জিজ্ঞেসই করে বসলাম, লাবণী, তোমার আব্বুকে তো একদিনও দেখলাম না। উনি বুঝি অনেক রাতে বাসায় ফেরেন? লাবণী সাথে সাথে বই বন্ধ করে বলল, না স্যার, আব্বু তো মেরিন ইঞ্জিনিয়ার। উনাকে ম্যাক্সিমাম সময় জাহাজে থাকতে হয়। তবে আব্বু ছুটি পেলেই চলে আসেন। 3-4 মাস পর পর আসেন, মাসখানেক থাকেন, আবার চলে যান। এবার 4 মাস পার হয়ে গেল, তাও আব্বু আসছেন না। বলেছেন জাহাজ নিয়ে ডেনমার্কে আছেন, ওখানে কি একটা ঝামেলা হয়েছে, আসতে আরও মাস 2-1 দেরি হয়ে যাবে গু। এখন বুঝতে পারলাম লাবণীর আম্মু সবসময় এত উদাস থাকেন কেন। জীবনের বেশিরভাগ সময়টাই এই মহিলাকে হয়তো এভাবে একা একা কাটাতে হয়। এরপর থেকে কেন যেন আমিও উনাকে একটু সঙ্গ দেওয়ার চেষ্টা করতাম। কখনো 7টার আগেই গিয়ে হাজির হয়ে যেতাম। উনি হয়তো তখন টিভি দেখতেন বা ড্রয়িং রুম গোছাতেন, বেশিরভাগ কাজই উনি নিজের হাতে করতেন। লাবণীর আম্মুর নাম ছিল তাসনুবা ফারিন। গল্প করতে করতে উনি অনেক কথাই বলতেন, উনার ছোটবেলার কথা, উনার এক ভাই পাইলট, উনার এক ভাই ও এক বোন। তাহলে পলাশের মা উনার কে হন? আমি আর জিজ্ঞেস করিনি। কথা প্রসঙ্গে উনাকে একদিন জিজ্ঞেস করে ফেললাম, আপনার বাংলাটা খুব অদ্ভুত, আমি এরকম বাংলা আগে শুনিনি। উনি হেসে বললেন, আমি কি খুব খারাপ বাংলা বলি? আমি বললাম, না না, তা হবে কেন? আপনার বাংলা খুব সুন্দর, আপনার ভয়েস অনেক মিষ্টি। কিন্তু আপনার বলার ধরনটা যেন কেমন অন্যরকম। উনি হেসে বললেন, কেন, পলাশের মা বুঝি খুব ভালো বাংলা বলেন? আমি বললাম, হ্যাঁ, আন্টি তো বেশ ভালো বাংলা বলেন। উনি বললেন, হবে হয়তো, ওর তো অনেক আগে বিয়ে হয়ে গেছে। তাছাড়া ওরা তো মঞ্জিলে থাকতো না। কথা শুনে কেমন যেন খটকা লাগলো। মঞ্জিল মানে? আমি আর ঘাটালাম না। পরে পলাশকে ধরলাম, এই শালা, বলতো ঘটনাটা কি। প্রথমে তো ও বলতেই চায় নাই, পরে একটু একটু করে বলল। আসলে ওরা হচ্ছে নবাবদের একটা ব্রাঞ্চ। শুনে তো আমি আতকে উঠলাম, বলে কি রে শালা? ওর নানা নাকি 2 বিয়ে করেছিল। বড় ঘরে ছিল লাবণীর মা, আর ছোট ঘরে ছিল পলাশের মা। পলাশের মা আবার ওর মায়ের বড় সন্তান। ফ্যামিলিতে প্রবলেমের কারণে ওরা বড় হয়েছে মঞ্জিলের বাইরে, আর বাকিরা মোটামুটি জয়েন্ট ফ্যামিলির মতো বড় হয়েছে একসাথে। পরে অবশ্য সব ঠিকঠাক হয়ে যায়। ওদের মেইন ল্যাঙ্গুয়েজ নাকি উর্দু ছিল। পলাশের নানা নাকি এখনও উর্দুতে কথা বলেন, ভালো বাংলা বলতে পারেন না। এসব শুনে তো আমার চক্ষু চড়কগাছ। যাই হোক, সেদিন থেকে আমি লাবণীর মায়ের সাথে আরও বেশি সময় কাটাতে লাগলাম। লাবণী বেশিরভাগ সময় আত্মীয়দের বাসায় ঘুরতে চলে যেত, কাজেই আমাকে অনেকক্ষণ বসে থাকতে হতো। সেই সময় লাবণীর মা অনেক কথা বলতেন আমাকে, ঠিক যেন এক বন্ধুর মতো। উনার 16 বছর বয়সে বিয়ে হয়ে যায়, আর এই কম বয়সেই বাচ্চা। উনি দুঃখ করে বলেন যে উনার অনেক স্বপ্ন ছিল, অনেক লেখাপড়া করার ইচ্ছা ছিল, সেগুলো কিছুই হয়নি। উনার হাজব্যান্ড বেশিরভাগ সময় শিপে থাকেন, ফলে উনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। আমিও যেন বয়সের তুলনায় অনেক বেশি বুঝতে শিখে গিয়েছিলাম। আসলে এত কম বয়সে এত বেশি নারীসঙ্গ পেয়েছি, যে কারণেই হয়তো নারীদের মনস্তত্ত্ব অনেক বেশি বুঝতে শিখে গিয়েছিলাম। মেয়েরা সবসময় একজন ভালো শ্রোতা খোঁজে, যাকে সবকিছু বলতে পারে। আর আমি বাজি রেখে বলতে পারি, আমি একজন খুব ভালো শ্রোতা। তখন ব্রিটিশ কাউন্সিলে একটা কোর্স করছি, কাজেই ইংলিশটাও প্র্যাকটিস করা প্রয়োজন। লাবণীর মা মাঝে মাঝে ইংলিশে প্রশ্ন করে বসেন, আমিও তার উত্তর দিই। আমরা দুজনেই একজন আরেকজনের বন্ধুর মতো হয়ে গেলাম, একে অপরকে খুব পছন্দ করতাম। কিন্তু আমার মনে তখনও কোনো পাপ ঢোকেনি। কিন্তু হঠাৎ একদিন একটা ছোটখাট ইনসিডেন্ট হয়ে গেল। বিকেলে আমরা বন্ধুরা মিলে রেগুলার ক্রিকেট খেলতাম। সেদিন ক্রিকেট খেলে ঘেমে নিয়ে এসে অনেকক্ষণ ধরে গোসল করলাম। এখন লাবণীকে পড়াতে যাব, কিন্তু নতুন আন্ডারওয়্যার খুঁজে দেখি সবগুলো ধুয়ে দেওয়া, এখনও শুকায়নি। কি আর করা, একটা ট্রাউজার আর চপ্পল পরে বেরিয়ে পড়লাম। দরজায় কলিংবেল দিতেই লাবণীর মা দরজা খুলে দিলেন। যথারীতি কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে গল্প করছি। গল্পের এক ফাঁকে দেখি লাবণীর মা আমার দিকে চেয়ে আছেন। উনার দৃষ্টি অনুসরণ করে দেখি, আমি কোনো এক অজানা কারণে একটু স্ফীত হয়ে আছি এবং লাবণীর মা আমাকে খুব ভালো করে দেখছেন। আমি বেশ অস্বস্তি বোধ করলাম, কিন্তু ব্যাপারটা পাত্তা দিলাম না। লাবণীকে পড়াতে গেলে আমি চা কফি কিছু খাই না,
তাই লাবনীর আম্মু আমাকে বাদাম পেস্তা মেশানো লুচি পাঠাতেন, নয়তো উনার নিজের হাতের ফালুদা, অপূর্ব স্বাদ। লাবনী পড়তে পড়তে হঠাৎ বলে, স্যার আমি আসছি কি বলেই দৌড়। আমি বুঝলাম টয়লেটে যাচ্ছে। আমি বসে বসে পাতা উল্টাচ্ছি, এমন সময় লাবনীর মা একটা ছোট ট্রে নিয়ে হাজির। তোমার ছাত্রী কই গেল? আমি বললাম, আসছি বলে দৌড় দিল, মনে হয় টয়লেটে গিয়েছে। লাবনীর মা নিজে ট্রে এনেছেন, তার মানে মনে হয় বাসার কাজের মেয়েটা অসুস্থ। উনি বললেন, এই নাও তোমার ফালুদা আর শরবত। আমি কি মনে করে উনাকে হেল্প করতে গিয়ে হাত বাড়িয়ে ট্রে ধরতে গেলাম, আর তাতেই উল্টে গেল গ্লাসটা। নিছক দুর্ঘটনা। কিন্তু গ্লাস উল্টে পড়ল উনার শাড়ির উপর। উনি লাফিয়ে সরে যেতে গিয়ে গ্লাস ফেলে দিলেন মেঝেতে। ঝনঝন করে গ্লাসটা ভাঙল, শেষে বাটিটাও। লাবনী দৌড়ে আসল। আমার মুখটা লজ্জায় কাচুমাচু। লাবনী এসে দরজার কাছে দাঁড়িয়ে হিহি করে হাসছে। লাবনীর মায়ের শাড়িতে ফালুদা লেগেছে। উনি পিছিয়ে গিয়ে বললেন, তোমরা ড্রয়িং রুমে গিয়ে বসো, একটু গল্প করো। আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। দেখো পা কাটে না যেন। আমি আর লাবনী গিয়ে ড্রয়িং রুমে বসলাম। আমার বেশ খারাপ লাগছিল, একটা সরি বলা উচিত। আমি বললাম, লাবনী তুমি একটু একা একা পড়ো, আমি তোমার আম্মুকে সরি বলে আসি। আমি ওর আম্মুর রুমের সামনে দাঁড়িয়ে নক করতে যাব, এমন সময় দেখি রুমের দরজা আধখানা খোলা। আর উনি এমন অবস্থায় আছেন যা দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। উনার সাথে আমার চোখাচোখি হয়ে গেল এবং আমি ভীষণ লজ্জা পেলাম। কিন্তু লাবনীর মা বোধহয় লজ্জা পাননি, বরঞ্চ একটা ছোট্ট হাসি উপহার দিলেন। এই হাসিতে কি ছিল জানি না, তবে কেন যেন মনে হলো ওটা আমন্ত্রণের হাসি। লাবনীর মার হাসির মধ্যে কেন জানি আমার মনে হচ্ছিল অন্যরকম রহস্য লুকিয়ে আছে। লাবনীর মার কাছে আর ক্ষমা চাইতে পারলাম না, আমি লজ্জায় সেখান থেকে চলে আসলাম। লাবনীর মা বেশ কিছুক্ষণ পরে এসে বললেন, তোমাদের রুম পরিষ্কার হয়ে গিয়েছে, চাইলে যেতে পারো। আমি উনার দিকে তাকাবার সাহস পাচ্ছিলাম না। আমি সেদিনের মতো পড়ানো শেষ করে বাসায় চলে আসলাম। পরদিন যাব কি যাব না করেও কি মনে করে 7টার আগেই হাজির হলাম। লাবনীর মা যথারীতি দরজা খুলে দিলেন। আজকে গেটে দারোজানকে দেখলাম না, হয়তো কোনো কাজে পাঠিয়েছে। আজকে লাবনীর মা একটা অফ হোয়াইট শাড়ি পরেছেন, অপূর্ব সুন্দরী লাগছে, যেন সত্যিকারের এক রাজকুমারী। লাবনীর মাকে আজকে একটু রোমান্টিক লাগছিল। লাবনীর মার অপূর্ব চেহারা দেখতে অনেক আবেদনমা বটে, হয়তো বয়সের জন্য শরীরে একটু চর্বি জমেছে। আমি খানিকক্ষণ অপলক দৃষ্টিতে দেখলাম, তারপরে ড্রয়িং রুমে গিয়ে বসলাম। লাবনী বাসায় নেই। ওর মা বলল, আজকে ও নানা বাড়ি থাকবে কি। আমার বুক দুরু দুরু করে কাঁপছিল, তবু আমি সোফাতে বেশ স্বাভাবিক হয়ে বসার চেষ্টা করলাম। অন্যদিন লাবনীর মা আমার অপোজিটের সোফাতে বসেন, আজকে বসেছেন একদম আমার পাশে। উনার ওখান থেকে হালকা একটা পারফিউমের গন্ধ বাতাসে ভেসে আসছে। আমি আচ্ছন্ন হয়ে যাচ্ছি কোনো এক অজানা নেশাতে। উনি বললেন, কি হয়েছে তোমার? আজ যে কথাই বলছো না। আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেও পারছি না, লাবনীর মার দিকে চোখ তুলে তাকাতেও পারছি না, দরদর করে ঘামছি। তুমি সুস্থ আছো তো? বলেই উনি আমার কপালে হাত দিয়ে তাপমাত্রা পরীক্ষা করার চেষ্টা করলেন। সারা শরীরে যেন বজ্রপাত হয়ে গেল। উনি আমাকে খুব ভালো করে পরীক্ষা করে বললেন, এ কি, তোমার তো জ্বর নেই, তাহলে ঘামছো কেন? আমি এবার মুখ তুলে তাকালাম। আমার চোখ হয়তো লাল হয়ে গিয়েছে, মুখ, কান, নাক সব দিয়ে যেন আগুন বেরোচ্ছে। আমার হাত কাঁপছে, এ কি হতে যাচ্ছে? লাবনীর মা টেবিল থেকে টিস্যু নিয়ে আমার ঘাম মুছে দেওয়ার জন্য কাছে এলেন, একদম কাছে, যেখান থেকে উনার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। আমি আস্তে আস্তে পিছু হটার চেষ্টা করলাম, তারপরও কোনো কাজ হলো না। উনি আমাকে খুব বাজে আচরণ করার ইঙ্গিত দিলেন। আমি তখন লাবনীর মাকে অনেক অনুরোধ করলাম, আন্টি, এসব কাজ করা ভালো না, অনেক পাপ হবে। তারপর আন্টি আমাকে বললেন, বাবা রবি, তোর আঙ্কেল একজন মেরিন ইঞ্জিনিয়ার, সে 6 মাস পর পর বাড়ি আসে। আর আমি তো একজন মানুষ, আমারও তো অনেক কিছু মন চায়। আমার মনের ভিতর অনেক কষ্ট। রবি, আমি যে আর পারছি না। বাবা রবি, তুই আমাকে একটু শান্তি কর, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আজকে বাসায় কেউ নাই, আজকে সারারাত তুমি আমাকে একটু মজা দাও বাবাগু। আমি বললাম, না না আন্টি, এটা করা উচিত হবে না। তারপরও আন্টি আমাকে জোর করে বাজে কাজ করাতে বাধ্য করেছিলেন এবং আমাকে উল্টো ভয় দেখালেন যে, যদি আমি তার সাথে এসব না করি, তাহলে আমাকে টিউশন থেকে বাদ দিয়ে দেবেন। আরও বললেন, তুই যদি আমার সাথে এই কাজ না করিস, তাহলে এই দেখ, এতক্ষণ তুই আমার সাথে যা করেছিস, তা আমি ভিডিও করে রেখেছি। না করলে আমি তা নিয়ে থানায় তোর নামে মামলা করব গো।
অবশেষে ভয় পেয়ে আমি তার সাথে এরকম বাজে কাজ করতে রাজি হয়েছিলাম। কাজ শেষে ছাত্রীর মার আরেকটি কাণ্ড দেখে আমি খুবই বিস্মিত হই, আর তা হলো, সে আমার কাজে এতটাই খুশি হয়েছিল যে আমার কাজের পারিশ্রমিক হিসেবে সে এক রাতে আমাকে ৫,০০০ টাকা বকশিশ দিয়েছিল। বন্ধুরা, দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় কলঙ্কিত এবং কালো অধ্যায়, যা এখনো মনে পড়লে আমার খুব খারাপ লাগে। অত্যন্ত নিরুপায় হয়ে আমি কাজটি করেছিলাম। বন্ধুরা, তোমাদের নিকট আমি জানতে চাই, এমতাবস্থায় আমার কাজটা করা কি উচিত হয়েছিল? নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও, আর তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।